আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে একটা মজার টপিক নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। আচ্ছা, আপনাদের কখনো এমন হয়েছে করে আপনারা দেখছেন শুয়ে আছেন, মাথা ব্যথা করতেছে বা কোনো কিছু টেনশন করতেছে, হঠাৎ করে মাথা ব্যথা হয়েছে? তো অ্যাকচুয়ালি মাথা থাকলে মাথা ব্যথা করবে। ব্যথাগুলোর ভিতরে কিছু ব্যথা আছে অনেক বেশি তীব্রতর, যেটা আমাদের দৈনন্দিন বা প্রত্যেক জীবনে অনেক বেশি ইফেক্ট ফেলে থাকে। তো এরকম একটা ব্যথা হলো মাইগ্রেনের ব্যথা। তো আসুন আজকে আমরা কথা বলবো যে মাইগ্রেন পেইন বা মাইগ্রেনের ব্যথা নিয়ে। তো প্রথমে হলো মাইগ্রেন জিনিসটা কি বা মাইগ্রেন পেনটা কেমন হয়ে থাকে। সাধারণত এটা মাথার যে কোনো একটা সাইডে আপনার একটা জায়গায় তৈরি হবে, তারপরে সেই সাইডটাতে পুরোটাতে সে ব্যথাটা আস্তে আস্তে ছড়িয়ে পড়বে। যেমন আমি যদি দেখাই, এখানে হয়তো ব্যথাটা হবে, সে ব্যথা আস্তে আস্তে এদিক থেকে শুরু করে এদিকে যাবে, আর এই সাইড হলে এদিক থেকে শুরু করে এদিকে যাবে। তো এরকম পুরো একটা সাইড এই ব্যথাটা কভার করবে এবং এই ব্যথাটা তৈরি হবে অনেকটা কম্পনের ভিতরে, মাথার ভিতরে কম্পিত হয়ে ব্যথাটা তৈরি হবে। এবং তার সাথে পেশেন্টের কি থাকবে, বমি বমি ভাব থাকবে এবং পেশেন্টের চোখের দৃষ্টিভ্রম হবে। তো এই সমস্যাগুলো যদি থাকে তাহলে আমরা তাকে মাইগ্রেনের ব্যথা বলে থাকি। বর্তমানে আপনারা কি জানেন, 5 জন নারীর ভিতর একজনের মাইগ্রেনের সমস্যা আছে এবং 15 জন পুরুষের মধ্যে একজন পুরুষের মাইগ্রেনের সমস্যা রয়েছে। তো এই মাইগ্রেনের যে ব্যথাটা, এই ব্যথাটার সাথে আরো কি কি উপসর্গ থাকলে বা সাধারণত আমরা মাথা ব্যথার সাথে কোন কোন উপসর্গ থাকলে আমরা বলতে পারি যে সেটা মাইগ্রেনের ব্যথা। তো প্রথমত পেশেন্টের তো মাথা ব্যথা থাকবে, তার সাথে পেশেন্টের বমি বমি ভাব থাকবে, পেশেন্টের চোখের সমস্যা হবে বা পেশেন্ট ঠিকমতো দেখতে পারবে না, ব্লাডিং ভীষণ হবে। তারপরে কি পেশেন্টের হঠাৎ করে ঠান্ডা লাগবে বা হঠাৎ করে গরম লাগবে এবং পেটে ব্যথা হবে, অনেক সময় ডায়রিয়াও হতে পারে। তো যদি মাথা ব্যথার সাথে এই উপসর্গগুলো থাকে তখন আমরা মোটামুটি সাসপেক্ট করতে পারি যে না, এটা একটা মাইগ্রেনের পেশেন্ট। এখন দেখেন এই মাইগ্রেনের সমস্যাটা কিভাবে তৈরি হতে পারে। প্রথমত একটা সময় আমাদের মেডিকেল সায়েন্স ভাবতো যে মাইগ্রেন একটা হচ্ছে কোনো নার্ভাস সিস্টেমের সমস্যা বা হচ্ছে আমাদের নিউরোলজিক্যাল কোনো ডিফেক্টের কারণে এই মাইগ্রেনের পেনটা হয়ে থাকে। কিন্তু বর্তমানে সায়েন্সের অনেক ডেভেলপ করার ক্ষেত্রে আমাদের মেডিকেল সায়েন্সে নতুনভাবে আবিষ্কার হয়েছে যে না, মাইগ্রেন কোনো নার্ভাস সিস্টেমের সমস্যা নেই, বরং এটা আমাদের ব্রেনের ভিতরে যে অনেক শিরা উপশিরা রয়েছে যেটার মাধ্যমে সাধারণত রক্ত সঞ্চালন হয়। তো যখন এই শিরা উপশিরাতে অনেক বেশি পরিমাণে রক্ত সঞ্চালন হয় তখন সেটা একটা যে চাপ বা পেশা করে সেটা থেকে এই মাথা ব্যথাটার উদ্ভব হয়। এবং যেহেতু এটা যে কোনো একটা সাইড দিয়ে বেশি পরিমাণে রক্ত সঞ্চালন করে তখন সেই সাইডে বা সেই পোর্শনে ব্যথাটা বেশি বৃদ্ধি পেয়ে থাকে। এটা হচ্ছে মাইগ্রেনের কারণ। এখন এই কারণটা কখন কখন হইতে পারে সেইগুলো হলো, প্রথমত ব্রেনে বিভিন্ন অস্বাভাবিক কার্যক্রম হয়, তারপর আমরা ইমোশনালি অনেক বেশি চিন্তা ভাবনা করে থাকি বা আমরা যখন অনেক বেশি স্ট্রেসফুল কন্ডিশনে থাকি। মহিলাদের পিরিয়ডের সময় তাদের বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্স হয়, যার ফলে আমাদের শরীরে অনেক রকমের হরমোন নিঃসরণ হয়, সেটা হচ্ছে ব্রেনের আমাদের রক্ত প্রবাহ বৃদ্ধি করে থাকে। এর সাথে আরো আছে হচ্ছে অনিয়ম তান্ত্রিক জীবনযাপন, ঠিকমতো খাওয়া দাওয়া না করা, রাতে ঠিকমতো না ঘুমানো, এগুলো সবই কিন্তু মাইগ্রেনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আবার যদি হঠাৎ করে আমরা অনেক বেশি লাইট বা সূর্যের আলোতে যায় সেখানে গেলে অনেক সময় মাইগ্রেনের অ্যাটাকটা হতে পারে। তো এগুলা হচ্ছে আমাদের মাইগ্রেনের অ্যাটাকটা হওয়ার মেন হচ্ছে কারণগুলোর ভিতরে কিছু কারণ। তো এখন আরেকটা কোশ্চেন আসতে পারে, আচ্ছা মাইগ্রেনের পেনটা কি একবারে হয় বা মাইগ্রেনের ব্যথা শুরু কি প্রথম থেকে আসতে পারে? না, অবশ্যই না। মাইগ্রেনের ব্যথা শুরু হওয়ার আগে আরো 2টা ফেজ রয়েছে। একটা ফেজকে আমরা সাধারণত বলি প্রোডোমাল ফেজ, আর একটা ফেজ অরা ফেজ। প্রোডোমাল ফেজটা কি? প্রোডোমাল ফেজটার সময় পেশেন্টের মেজাজ খিটখিটে থাকবে, তারপরে পেশেন্টের শরীরে জোর পাবে না ঠিক মতো, পেশেন্ট উইক থাকবে, পেশেন্টের স্বভাবগত বা আচরণগত বিভিন্ন পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো। আর অরা ফেজটা কি? অরা ফেজটা হলো পেশেন্ট এই সময় চোখে বেরিয়ে ঝিলমিলে ঝিলমিল আলো দেখবে বা অনেক সময় চোখে কিছু দেখতে পারে না। তো অরা ফেজটা একটা পেশেন্টের ক্ষেত্রে সাধারণত 4 থেকে 24 ঘন্টা পর্যন্ত স্টে করে। তৃতীয় ফেজটা কি? তৃতীয় ফেজটা হচ্ছে মাথা ব্যথা যে ফেজটা থাকে সেটা। তো এই ফেজটা কি, একটা মাইগ্রেনের পেশেন্টের এই ফেজে আস্তে 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 পেশেন্টের মাথা ব্যথাটা তীব্র থেকে তীব্রতা হতে শুরু করে এবং তার সাথে পেশেন্টের বমি বমি ভাব থাকে এবং চোখে অনেকটা ঘোলা দেখে, অনেক সময় চোখে কিছু দেখে না। এই যে আমরা সমস্যাগুলো বললাম, এই সমস্যা কত সময় পর্যন্ত একটা পেশেন্ট স্টে করতে পারে সেটা হচ্ছে 5 থেকে 72 ঘন্টা পর্যন্ত একটা পেশেন্ট শান্ত স্টে করে থাকে। এরপর আছে রেজলিউশন ফেজ। রেজলিউশন ফেজটা কি? এই ফেজে পেশেন্টের আস্তে 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 পেনটা কমতে থাকে, বাট পেশেন্ট যে দুর্বল ছিল সে দুর্বলতা তারপরও কিছু সময় বা কিছুদিন থেকে যায়। এইটা হলো একটা মাইগ্রেনের অনেকটা পিক স্টেজে ওঠা এবং সেখান থেকে নেমে যাওয়া। তো এখন আসেন এই মাইগ্রেনের যে সমস্যাটা, এই সমস্যা সাধারণত কিভাবে সলিউশন করা যায় বা কিভাবে সলিউশন হয়। সাধারণত একটা মাইগ্রেনের পেশেন্ট যদি এই ব্যথাটা পরে ঘুমায়, ঘুম থেকে উঠলে এই ব্যথাটা অনেকাংশে কমে যায় বা চলে যায়। এই ঘুমটা তাকে শান্ত এবং অন্ধকার রুমে ঘুমাইতে হবে। এটা তো গেল মোটামুটি একটা নর্মাল প্রসেসের মাধ্যমে। তো
এরপরও আমাদের মাইগ্রেন কিন্তু সাধারণত দুই ভাগে ভাগ করে থাকে, একটা ক্লাসিক্যাল এবং একটা নন ক্লাসিক্যাল। আপনাদেরকে এতক্ষণ যে সমস্যাগুলো বললাম এবং তার সলিউশন বললাম, তার সবগুলো হচ্ছে ক্লাসিক্যাল মাইগ্রেন। এবং এই মাইগ্রেনটা সাধারণত 90% মানুষের যে মাইগ্রেন আছে সেটা হচ্ছে ক্লাসিক্যাল মাইগ্রেন। আরেকটা 10% যেটা আছে সেটা নন ক্লাসিক্যাল মাইগ্রেন। এখানে অ্যাকচুয়ালি এই মাইগ্রেনটার কোনো হচ্ছে প্যাটার্ন, এটা মাইগ্রেনটা হুটহাট করে আসতে পারে, হুটহাট করে যায় না, এটা থেকে যায় কিন্তু। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, নন ক্লাসিক্যালটা কিন্তু ঘুমাইলে এটা ব্যথাটা যায় না, এটার জন্য মেডিকেশন আছে, সব সেই মেডিকেশনটা নিলে আস্তে আস্তে এই পেনটা কমতে থাকে। এখন দেখেন, তাহলে আমরা এই যে ক্লাসিক্যাল যে মাইগ্রেনটা আছে এটা ক্ষেত্রে আমরা কিভাবে রিমুভ করতে পারি, বা এটা থেকে অ্যাকচুয়ালি মুক্তি সম্ভব? না, যেটা সত্যি কথা, মাইগ্রেন থেকে কখনো আপনার টোটালি মুক্তি পাওয়া সম্ভব না, এটাকে কন্ট্রোল করা সম্ভব। আমরা প্রথমে মাইগ্রেনের যে কজগুলো বলেছি বা যে কারণে মাইগ্রেন হইতে পারে সেইগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তো এই জন্য আমরা মাইগ্রেন পেশেন্ট আসলে আমরা তাদের করে দুইটা জিনিস তাদেরকে মানতে হবে, একটা হচ্ছে ইচ্ছা আর একটা লোভ। তাদের অনেক কিছু করতে ইচ্ছা করবে, তো তাদেরকে সেই ইচ্ছাগুলো থেকে বিরত থাকতে হবে। যেমন বেশি আলোতে তাদের এক্সপোজ হওয়া যাবে না, তাদেরকে হচ্ছে নিয়মতান্ত্রিক জীবন চালাইতে হবে, তার ইচ্ছাগুলো রাত জেগে থাকতে পারবে না। তো অ্যাকচুয়ালি তাদের এই যে লাইফ স্টাইলটা সেটাকে একটা পুরো নিয়মতান্ত্রিক ভাবে নিয়ে আসতে হবে, তাহলে এই পেনটা কিছুটা হলেও কমানো সম্ভব। আর যেটা নন ক্লাসিক্যাল সেটার ক্ষেত্রে তো আমাদেরকে বিভিন্ন মেডিকেশন দিয়ে চলতে হবে, এবং আমরা ক্লাসিক্যালের ক্ষেত্রে বিভিন্ন প্রোফাইলাইসিস হিসেবে কিছু ট্রিটমেন্ট দিই বা মেডিকেশন দিই, সেগুলো যদি মেনটেন করতে পারে একটা পেশেন্ট, তাহলে তার লং টার্মে গিয়ে আস্তে আস্তে এই মাইগ্রেনের যে অ্যাটাকটা সেটা কমে যায়। হয়তো একটা সময় গিয়ে সপ্তাহে একদিন অ্যাটাক দেবে, তারপরে গিয়ে হয়তো মাসে একদিন দিবে, তারপর 6 মাস পর একদিন। তো এরকম অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে তাদের অনেকের 1 বছরে হয়তো একটা কি দুইটা মাইগ্রেনের অ্যাটাক হয়ে যায়। কিন্তু আপনাদেরকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, মাইগ্রেনের ট্রিটমেন্টটা কিন্তু একদিনের জন্য না, এটা একটা লং টার্ম প্রসেস। মোটামুটি এই লং টার্ম প্রসেস আপনাকে মেডিকেশনটা কন্টিনিউ করে যেতে হবে। এরপর আসেন, মাইগ্রেন একটা পেশেন্ট কেমন ঘুমাবে বা এদের ঘুমের প্যাটার্নটা কেমন হওয়া উচিত। একটা যারা অ্যাডোলেসেন্ট বা হচ্ছে যারা হচ্ছে মোটামুটি 15-16 বছর পর্যন্ত এখন বয়স, তারা মোটামুটি 10 ঘন্টা করে ঘুমাবে। এরপরে যারা ইয়াং বা 16 বছর থেকে 30 বছর বা 35 বছর বয়স, তারা প্রতিদিন সাধারণত ঘুমানো উচিত 8 ঘন্টা করে। এবং যারা 35 থেকে 55 বা তার ঊর্ধ্ব, তাদের 6 থেকে 7 ঘন্টা প্রতিদিন ঘুমানো উচিত। তো মাইগ্রেন পেশেন্ট যদি এই ঘুমের প্যাটার্নটা মেনটেন করে এবং তাদের ইমোশনালি নিজেকে স্ট্যাবল রাখতে পারে এবং ঠিকমতো খাওয়া দাওয়া, ঘুম এবং পানি ঠিকমতো সেবন করে, তাহলে অনেক ক্ষেত্রে এই মাইগ্রেনের অ্যাটাকটা কমানো সম্ভব। তো এই ছিল আজকে মোটামুটি মাইগ্রেনের একটা সেশন। তো নেক্সট দিন আবার হয়তো কোনো একটা সেশন নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।